সমুদ্রের অথয় গভীরে কি এমন লুকিয়েছিল যা মানুষের করা সামান্য ভুলের কারণে হঠাৎ জেগে উঠল? কল্পনা করুন, আপনি মাঝ সমুদ্রে একটি অনেক পুরনো অয়েল রিগে আটকে পড়েছেন। বাইরে জগতের থেকে আপনার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, কারণ আপনার চারপাশ ঘিরে চক্কর কাটছে ৭০ ফুট লম্বা এক দানবীয় সামুদ্রিক জীব, যা মেক্সিকোর পুরনো কাহিনী অনুযায়ী সৃষ্টিকর্তার পাঠানো এক দূত, যা মানুষের ভুলের সাজা দেওয়ার জন্য এসেছে। আর মেক্সিকোর স্থানীয় লোকেরা এই প্রাণীটির নাম দিয়েছে ব্ল্যাক ডেমন, মানে অন্ধকার জগতের এক দানব। গল্পটি পল এবং তার পরিবারের, যারা মেক্সিকোর এক নির্জন উপকূলে ঘুরতে এসে জড়িয়ে পড়ে এক বিভৎস মরণ ফাঁদে। তবে কেন ওই বিশাল দানবীয় প্রাণীটি তাদের পিছনে পড়েছে? এটি কি শুধুই একটি ক্ষুধার্ত প্রাণী, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন মেক্সিকান দেবতার প্রতিশোধের রহস্য? আর পল এমন কি গোপন কিছু লুকিয়েছিল তার পরিবারের থেকে, যা তার পুরো পরিবারকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? আচ্ছা, গল্পটি শুরু হওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, কমেন্টে একটি ভিডিও লিংক রয়েছে, তাতে ক্লিক করে সেই ভিডিওটি দেখার জন্য। আর এটা আমার প্রত্যেক ভিউয়ার্সদের জন্য একটি উপহার, তাই চটজলদি কমেন্টের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন। তো এই সব কিছু শুরু হয় সমুদ্রের মাঝখানে অবস্থিত নিক্সন নামে একটি কোম্পানির অয়েল রিগ থেকে, যেখানে একটি বোটে করে দুইজন লোক কিছু কাজের জন্য এসেছিল। এই অয়েল রিগটি কোনো এক বিশেষ কারণের জন্য অনেক দিন ধরেই পড়ে আছে, আর সেই কারণটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তখন তাদের মধ্যে নাচো নামের একজন ডাইভিং স্যুট পরে জলের নিচে চলে যায়। তাদের কিছু একটা লাগানোর জন্য এই অয়েল রিগে কোম্পানি পাঠিয়েছিল। এদিকে অন্য লোকটি নৌকায় বসে তার ফিরে আসার অপেক্ষা করছিল। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পর সে বোর হয়ে যায়। এরপর একটি সিগারেট জ্বালিয়ে দেশলাই কাঠিটি জলে ফেলে দেয়, আর ঠিক তখনই সেখানে আগুন ধরে যায়। সে তাড়াতাড়ি সেই আগুন নেভাতে শুরু করে, কারণ জলের উপর এই অয়েল রিগের তেল চারিদিকে ছড়িয়েছিল। অন্যদিকে জলের নিচে অয়েল লিকেজের কারণে চারিদিকে কালো তেল ছড়িয়ে পড়েছিল। তবে এই সব কিছুতে গুরুত্ব না দিয়ে নাচো তার কাজ শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই এই কালো জলের নিচেই আশপাশে কিছু একটা নড়াচড়া করার অনুভব করে সে, কিন্তু সেদিকে খুব একটা গুরুত্ব না দিয়েই সে নিজের কাজ চালিয়ে যায়। খুব তাড়াতাড়ি যখন সে তার কাজ শেষ করে উপরের দিকে উঠতে যায়, ঠিক তখনই আবার ওই অন্ধকার জলে কিছু নড়াচড়ার শব্দ পায়। আর অদ্ভুত ব্যাপার, সে লক্ষ্য করে যে অনেক ছোট ছোট সামুদ্রিক জীব এবং মাছেরা তাকে ঘিরে ধরেছে, যেগুলো উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল। আর ঠিক তখনই নাচো কিছু বুঝে ওঠার আগেই সমুদ্রের নিচ থেকে কিছু একটা অন্ধকার থেকে বেরিয়ে এসে তার উপর আক্রমণ করে। তার রক্তে জল লাল হয়ে ওঠে। জলের নিচে এই অস্বাভাবিক নড়াচড়ার কারণে নৌকায় বসে থাকা লোকটি বুঝতে পারে নিশ্চয়ই নিচে কিছু হয়েছে। রেডিওর মাধ্যমে সে নাচোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে নাচো কোনো উত্তরই দেয় না। এরপর সে বোটের নিচের আলো জ্বেলে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু নাচোর কোনো হদিশ পায় না সে। আর ঠিক পরের মুহূর্তে সেই ভয়ঙ্কর প্রাণীটি জলের নিচে থেকে আচমকা তার উপর হামলা করে তাকেও গিলে ফেলে। দৃশ্য পরিবর্তিত হয় পল নামে এক ব্যক্তি এবং তার পরিবারকে দেখিয়ে। এই মুহূর্তে সে গাড়ি নিয়ে স্ত্রী এবং সন্তানের সাথে মেক্সিকোর কোস্ট আজুল টাউনের উদ্দেশ্যে যাত্রা করছিল। আসলে পল নিক্সন অয়েল কোম্পানিরই একজন ইন্সপেক্টর, এবং কোম্পানি তাকে মেক্সিকোর সমুদ্র তীরের এমনই এক জনশূন্য এলাকায় পাঠিয়েছিল, যেখানে তাকে সেই অয়েল রিগটিকে তদন্ত করতে হতো এবং কোম্পানিকে এই বিষয়ে রিপোর্ট করতে হতো। আর আমরা মুভির শুরুতে এই একই অয়েল রিগকে দেখেছি। পল ভেবেছিল এই কাজে তার বড়জোর 1 থেকে 2 দিন সময় লাগবে, তাই সে তার স্ত্রী অ্যানিস, মেয়ে অড্রি এবং ছেলে টমিকে সাথে নিয়ে এসেছিল। কাজের সাথে সাথে তার পরিবারের সাথে ছুটি কাটানোও হয়ে যেত, কারণ কাজের চাপে সে পরিবারকে বেশি সময় দিতে পারে না। আর এই কারণে সে চেয়েছিল কাজের ফাঁকে পরিবারের সাথে কিছুটা সময় কাটাবে। পল বিয়ের আগেও তার স্ত্রীর সাথে এই একই শহরে কাজের সূত্রে একবার এসেছিল, কিন্তু আজ এখানে এসে সে একেবারেই অবাক হয়ে যায়, কারণ একসময় যে শহরে মানুষের ভিড় লেগে থাকতো, আজ সেখানে খুব একটা মানুষ ছিল না। পুরো শহরটাই ফাঁকা। শহরের প্রত্যেকটি মানুষ তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এমনকি শহরের একটি সুন্দর জায়গায় তারা একটি হোটেল বুক করেছিল, কিন্তু এখন এসে তারা দেখে সেটারও অবস্থা খুবই খারাপ, একটি মানুষও নেই। তখন পল সেখানে থাকা অ্যালরে নামে একটি ব্যক্তির কাছে জানতে চায় যে এই শহরে মানুষ এত কম কেন? এর আগে আমি এখানে এসেছি, এই রকম তো কোনোদিনই দেখিনি। আমি ভেবেছিলাম আমার পরিবারকে নিয়ে এখানে কিছুটা সময় কাটাবো, কিন্তু এখানে তো কিছুই নেই। এটা শুনে ওই ব্যক্তি তাকে জানায় পরিবাররা এখানে ঘুরতে আসে না, এটা ঘোরার জায়গা নয়। এরপর যখনই ওই ব্যক্তিকে পল জানায় যে সে নিক্সন অয়েল কোম্পানিতে কাজ করে এবং একসময় ওই কোম্পানি এই জায়গাটি বানিয়েছিল, তখনই ওই ব্যক্তির আচরণ হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তখন অ্যালরে রেগে গিয়ে তাকে বলে, তোমাদের কোম্পানির কারণেই এই জায়গার আজ এই অবস্থা। অ্যালরে পলের কোনো কথারই ঠিকঠাকভাবে উত্তর দিচ্ছিল না, সে তার উপর রেগে ছিল। তাই অ্যানিস মাঝপথে বাধা দিয়ে বলে তারা শুধু এখানে ছুটি কাটাতে এসেছে, যাতে তাদের বাচ্চারা এখানকার সংস্কৃতি এবং মানুষ সম্পর্কে জানতে পারে। এরপর পল তাদের কমিউনিটির জন্য কিছু টাকা দিয়ে আশপাশে কোনো হোটেলের কথা জিজ্ঞাসা করে,
অ্যালরে তার কথা শুনে কিছুটা শান্ত হয়ে একটি হোটেলের দিকে নিয়ে যায়, কিন্তু পথে যাওয়ার সময় অ্যালরে তাদেরকে তালালক দেবতার কিছু মূর্তি দেখায় এবং অ্যানিসের দেওয়া সব টাকা সেই মূর্তির সামনে দিয়ে দেয়। তালালক ছিলেন প্রাচীন মেক্সিকোর অ্যাজটেক সভ্যতার এক গুরুত্বপূর্ণ দেবতা। তাদের বিশ্বাস ছিল যে এই দেবতাই তাদের রক্ষা করে। তবে অ্যালরে চলে যাওয়ার পর টমি সেখান থেকে একটি ছোট্ট মূর্তি তুলে নেয়, যার একটি চোখ ঢাকা ছিল, এবং মূর্তির জায়গায় টমি নিজের একটি চকলেট রেখে দেয়। তো যাই হোক, এরপর অ্যালরে তাদের একটি হোটেলে পৌঁছে দেয় এবং তাকে ধন্যবাদ জানাতে টমি তার জলদস্যুদের চোখের পট্টিটি তাকে দিয়ে দেয়। তবে হোটেলে ঢোকার আগে পল যখন অ্যালরেকে জিজ্ঞাসা করে যে এই দেবতা আসলে কিসের থেকে তাদেরকে রক্ষা করে, তখন অ্যালরে উত্তর দেয়, ডেমন। ডেমনের থেকে এই দেবতা আমাদেরকে রক্ষা করে। তার কথা পলের বড়ই অদ্ভুত লাগে। পল তখন কিছুই বুঝতে পারে না, তাই সে টমিকে নিয়ে হোটেলের ভিতরে চলে যায়। হোটেলের ভিতরটা তাদের কারোরই পছন্দ হচ্ছিল না। এমনিতেই সেখানে লোক ছিল না, এমনকি পরিবেশও খুব একটা ভালো নয়। তখনই কোম্পানির থেকে পলের কাছে ফোন আসে এবং বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওই অয়েল রিগে তদন্তের জন্য যেতে হবে, আর কোম্পানির কথা তো তাকে মানতেই হবে। যাওয়ার সময় পল তার স্ত্রী এবং পরিবারকে বলে সে সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তবে ততক্ষণে তারা যেন কোন এক ভালো হোটেল খুঁজে রাখে। এরপর পল সেই হোটেলের মালিককে তার পরিবারের খেয়াল রাখার জন্য কিছু টাকা দিয়ে বলে, আমি আমার কাজে বেরোচ্ছি, আমার পরিবারের খেয়াল রেখো। এই বলে সে বেরিয়ে যায়। পল সমুদ্রের তীরে পৌঁছে গার্ডকে তার পরিচয় দিয়ে বলে যেন অয়েল রিগে তার আসার খবর জানিয়ে দেওয়া হয়। এরপর সে যাওয়ার জন্য বোটের দিকে এগিয়ে যায়, যা কোম্পানি আগে থেকেই ঠিক করে রেখেছিল। কিন্তু অবাক করার বিষয়, সেই গার্ড পলের কোনো খবর না পাঠিয়ে উল্টে সেখানে পড়ে থাকা পলের ছবিটি তুলে ছিঁড়ে ফেলে। এর মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এরপর পল কোম্পানির বোটের কাছে যায়, যার মাধ্যমে চোকো নামের একজন ব্যক্তি তাকে অয়েল রিগ পর্যন্ত পৌঁছে দেবে। প্রথমবার যখন সে এই অয়েল রিগে একবার গেছিল, তখন এই চোকো নামের লোকটি তাকে নিয়ে গেছিল। যাওয়ার পথে পল যখন চোকোকে জিজ্ঞাসা করে আসলে এই জায়গাতে হয়েছেটা কি, এই এলাকা এত জনশূন্য হয়ে গেছে কেন, একসময় তো এখানে অনেক জেলে এবং বোট থাকতো, তখন চোকো বলে এখানকার পরিস্থিতি আর আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে। এখানকার মানুষ ব্ল্যাক ডিমনের ভয়ে পালিয়েছে, কারণ অয়েল রিগ থেকে তেল লিকেজ হওয়ার কারণে ওই সামুদ্রিক দানব আবার জেগে উঠেছে। এইসব কথা পলের অদ্ভুত লাগে এবং এসব কিছু তার কাছে আজগুবি গল্প মনে হয়। কিছুক্ষণ যাওয়ার পর চোকো এক জায়গায় নৌকাটি দাঁড় করায়, কারণ সে আর আগে যাবে না। ওই ব্ল্যাক ডেমনের ভয় তার মধ্যেও ছিল, সে অয়েল রিগ পর্যন্ত যেতে চাইছিল না। পল তাকে অনেক টাকার লোভ দেখায়, কিন্তু তবুও সে রাজি হয় না। তবে চোকো তাকে একটি বোট দেয় এবং এরপর পল একাই ওই বোট নিয়ে অয়েল রিগের দিকে রওনা দেয়। এদিকে হোটেলে পলের পরিবার তার ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু তখনই সেখানে এক মাতাল লোক এসে তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সে অ্যানিসের সাথে অভদ্রতা করে। অ্যানিসের বারবার মানা করার পরেও সে তার মেয়ে অড্রির হাত ধরে। তখন অ্যানিস রেগে গিয়ে তার মাথায় বিয়ারের বোতল ভেঙে দেয় এবং বাচ্চাদের নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু গাড়ির কাছে এসে তারা দেখে কেউ তাদের গাড়ির চাকার হাওয়া বার করে দিয়েছে। এটা দেখে নিরুপায় হয়ে অ্যানিস দুই সন্তানকে নিয়ে সমুদ্রের দিকে ছুটে আসে এবং একজন জেলেকে অনুরোধ করে যেন তাদের সেই নিক্সন কোম্পানির অয়েল রিগে পৌঁছে দেয় সে, যেখানে পল গিয়েছে। প্রথমে ওই লোকটি রাজি হয় না। ওই অয়েল রিগের নাম শুনতেই তার ভয় হয়ে যায়। অ্যানিস তাকে কিছু টাকা দেয় এবং যখন সে দেখে কিছু লোক তাদের পিছু করছে, সে তাড়াতাড়ি অ্যানিস এবং বাচ্চাদের নৌকায় তুলে নিয়ে অয়েল রিগের দিকে রওনা দেয়। অন্যদিকে পল ততক্ষণে অয়েল রিগের কাছে পৌঁছে গেছে। চারিদিকে সমুদ্রের জলে তেল ছড়িয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে। তখন পল লক্ষ্য করে জলে কিছু ডাইভারদের হেলমেট ভেসে আছে, যাতে রক্তের দাগ লেগে। সে কিছুই বুঝতে পারে না। একসময় তো এখানে অনেক লোক কাজ করত, কিন্তু আজ পুরোপুরি ফাঁকা। পল রেগে উঠে সেখানকার কর্মীদের বারবার চিৎকার করে ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু কারোর সাড়া পায় না। তখন সে একটি ঘরে ঢুকে ছোট্ট একটি কুকুরকে দেখে, আর ঠিক তখনই তার পিছনে চ্যাটো নামের একজন ব্যক্তি তরোয়াল নিয়ে হাতে দাঁড়িয়েছিল। চ্যাটোর সাথে তার একজন সাথী জুনিয়রও ছিল। পল তাকে শান্ত হতে বলে। পল তার পরিচয় দিয়ে বলে সে নিক্সন কোম্পানিরই কর্মী। সে শুধু এই অয়েল রিগের ক্যাপ্টেন পেপের সাথে দেখা করতে চায়, কিন্তু তারা জানায় যে পেপে অনেক আগেই মারা গেছে। প্রথমে তারা পলকে চোর ভেবেছিল, তবে এখন তারা নিজেদের অস্ত্র নামিয়ে নেয়। পল জানতে চায় তার আসার খবর কি তাদেরকে দেওয়া হয়নি। তারা জানায় এই অয়েল রিগের সাথে বাইরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে কোম্পানি যে কেন তাকে এখানে পাঠিয়েছে সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই একটি বোটের শব্দ শুনে চ্যাটো এবং জুনিয়র বাইরে দৌড়ে যায়। তারা দেখে যে একটি বোটে করে একটি পরিবার তাদের দিকেই আসছে, আর সেই বোটের আশেপাশে কিছু একটা বিশাল আকৃতির প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। আর তখনই আমরা জানতে পারি এটি একটি বিশাল আকারের শার্ক। শার্কটি শুধু সুযোগের অপেক্ষা করছিল। চ্যাটো এবং জুনিয়র ওই বোটের পাশে ফ্লেয়ার ফায়ার করে এবং তাদের অয়েল রিগের লোহার প্ল্যাটফর্মে জোরে জোরে আওয়াজ করতে থাকে।
এমনকি নানান কিছু জলে ছুঁড়ে ওই শার্কের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। শার্কটি আওয়াজে অন্যদিকে ঘুরে যায়, যার ফলে অ্যানিস এবং বাচ্চারা কোনো রকমে অয়েল রিগে উঠে আসে। তবে পল বুঝে উঠতে পারে না তার পরিবার এখানে কেন, তাদের তো সে হোটেলে থাকতে বলেছিল। ইতিমধ্যে সেই হাঙরটি পলের বোটটিকে এক ঝটকায় জলের নিচে ডুবিয়ে দেয়। সেই জেলে যে তাদেরকে এখানে নিয়ে এসেছিল সে দ্রুত এখান থেকে ভয়ে পালাতে গেলেই অড্রি জলে পড়ে যায় এবং জলের নিচে সে এমন দৃশ্য দেখে যা সত্যিই হাড় হিম করা ছিল। জলের নিচে সে অনেক মানুষের মৃতদেহ ভাসতে দেখে, তবে সাধারণ মৃতদেহ নয়, সেই শরীরগুলোকে অনেক ছোট ছোট টুকরো করা হয়েছিল। তখনই দেখা যায় সেই বিশাল শার্কটি এই দিকেই ছুটে আসছে। তবে শার্কটি পৌঁছানোর আগেই পল এবং জুনিয়র তাকে টেনে উপরে তুলে নেয়। অড্রি ওই ভয়ানক দৃশ্য দেখে একেবারে থরথর করে কাঁপছিল। তবে এখানে এত মৃতদেহ আসলো কোথা থেকে? অ্যানিস এবং পল কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখানে আসলে হচ্ছেটা কি। তখন চ্যাটো তাদের একটি দূরবীন দেয়। সেই দূরবীন দিয়ে তারা যখন দূরে দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে আসে। অ্যানিস এবং তার বাচ্চাদের যে বোটটি এখানে নিয়ে এসেছিল সেটি ফিরে যাওয়ার সময় হঠাৎই এই জলের নিচে থেকে এক বিশাল আকৃতির শার্ক এক ঝটকায় এটিকে মুখে করে তুলে গুড়িয়ে দেয়। চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে পল এবং অ্যানিস ভীষণ ভয় পেয়ে যায়। চ্যাটো তাদেরকে বলে এটাই হলো ব্ল্যাক ডেমন। অ্যানিস প্রচণ্ড ভয়ে তার ছেলে মেয়ের কাছে ছুটে যায়। এদিকে চ্যাটো পলকে আরও জানায় তাদের সাথে আরও অনেক মানুষ এখানে কাজ করত, কিন্তু তাদের মধ্যে কেউ এখান থেকে পালিয়ে গেছে আর কেউ ওই ব্ল্যাক ডেমনের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে। আর এই কারণেই চ্যাটো এবং জুনিয়র ঝুঁকি না নিয়ে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ যদি বাইরে বেরোনোর চেষ্টা করত তারা, তাহলে তারাও মারা যেত। এই সময় অ্যানিস বাইরে আসে। তার ফোনে একদমই নেটওয়ার্ক ছিল না, এই কারণে সে খুবই দুশ্চিন্তায় ছিল। আর নেটওয়ার্ক ছাড়া তো তারা কারোর সাথে যোগাযোগ করতে পারতো না। চ্যাটো জানায় এখান থেকে জ্যান্ত ফিরে যাওয়া অসম্ভব, এখানে ফোনের কোনো সিগন্যাল নেই, এমনকি রেডিও যোগাযোগও গত কয়েক সপ্তাহ ধরে খারাপ হয়ে পড়ে আছে। তারা যখন এইসব নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই জলের নিচে থেকে সেই দানবীয় শার্কটি অয়েল রিগের উপর প্রচণ্ড আঘাত করতে শুরু করে। এটা দেখে পল দ্রুত অ্যানিসকে বাচ্চাদের নিয়ে ভিতরে পাঠিয়ে দেয় এবং নিজে চ্যাটো এবং জুনিয়রের কাছ থেকে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় খুঁজতে শুরু করে। তখন তারা পলকে জানায় এখানে কোনো কিছুই কাজ করছে না এবং গত কয়েক মাস ধরে এই জায়গা থেকে অনবরত তেল লিক হচ্ছে। কোম্পানির মালিক জানে তার অয়েল রিগের এই অবস্থা, তা সত্ত্বেও তিনি এটাকে মেরামতের কোনো উদ্যোগ নেননি। উল্টে এই হাঙরটি প্রতিদিন বহুবার এই প্ল্যাটফর্মকে আক্রমণ করে এবং অয়েল রিগটিকে ভেঙে ফেলার চেষ্টা করে সে। তাদের কথা শুনে পল বুঝতে পারে এই বিশাল শার্কের ক্রমাগত আঘাতে এই কাঠামোটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই খুব তাড়াতাড়ি তাদেরকে কোনো প্ল্যান বার করতে হবে। তারা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে মেরামত করার পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী পল নিচে গিয়ে অক্সিলারি লাইন ঠিক করবে যাতে অয়েল রিগের ব্যাকআপ জেনারেটর চালু হয়ে যায়, আর ব্যাকআপ জেনারেটর চলতে শুরু করলে রেডিও কাজ করবে এবং তারা বাইরের জগতের সাথে সাহায্য চাইতে পারবে। তবে একজন স্ত্রী কি তার স্বামীকে এতটা ঝুঁকি নিতে দিতে পারে? অ্যানিস ও পলের সমুদ্রের নিচে যাওয়া নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় এবং তাকে বারবার বারণ করতে থাকে, কিন্তু পল তার কোনো কথা শোনে না। সে চায় না তার কারণে তার পরিবার কোনো রকমে বিপদে পড়ুক। এছাড়া অয়েল রিগের ডাইভিং ক্যাপসুলটি খুবই মজবুত ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল, যা ওই শার্ক কোনোভাবেই ভাঙতে পারবে না। তবে অ্যানিস এখনও বুঝতে পারছিল না যে ওই বিশাল শার্ক কেন ওই অয়েল রিগটিকে ধ্বংস করতে চায়। সে চ্যাটোকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। চ্যাটো জানায় নিক্সন কোম্পানি একসময় এখানকার হাজার হাজার মানুষকে কাজ দিয়েছে, তাদেরকে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। তারা ভেবেছিল এই টাউনটি ভবিষ্যতে পুরোপুরি বদলে যাবে, কিন্তু সময় বদলাতেই নিক্সন কোম্পানি ধীরে ধীরে এই জায়গার প্রতি নজর দেওয়া বন্ধ করে দেয়। আর সেই অবহেলার কারণেই এই ডেমনিক শার্ক জেগে উঠেছে, যা কোনো সাধারণ শার্ক নয়, একটা ম্যাগলাডন। এরপর চ্যাটো তার ছোটবেলার গল্প তাদেরকে শোনায়। যখন সে ছোট ছিল তার ঠাকুরদা তাকে বৃষ্টির দেবতা তালালকের গল্প বলতেন। তালালক হল ওই দেবতা যার মূর্তি আমরা শহরে দেখেছিলাম। মেক্সিকান পৌরাণিক কাহিনী অনুযায়ী তালালকের চোখের জল থেকেই নাকি সমুদ্রের সৃষ্টি হয়েছিল, কারণ প্রাচীন যুগের মানুষ এই দেবতার ভক্তি ভরে উপাসনা করত। তখন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হাজার হাজার বছর আগে একসময় মানুষ ওই দেবতার উপাসনা করা বন্ধ করে দেয়, যার ফলে এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের শুরু হয়। আর এটা সেই দেবতার রাগের ফল ছিল। তখন মানুষ অনেকটাই লোভী হয়ে উঠেছিল, তারা নিজেদের লোভে প্রকৃতিকে ধ্বংস করছিল, গাছপালা কেটে নষ্ট করা, এমনকি অনেক পশুর হত্যা করা। এছাড়াও মানুষ নিজেদেরকে উপরওয়ালা ভাবতে শুরু করে। আর এই কারণেই তালালক ভগবান ব্ল্যাক ডেমনকে এখানে পাঠিয়ে দেয়। আর এই শার্কটি কোনো সাধারণ প্রাণী নয়। মানুষ নিজের স্বার্থে যখন তালালক ভগবানের সাজানোর দুনিয়া যখন শেষ করা শুরু করে, তখন এই ব্ল্যাক ডেমনকে তার দুনিয়াকে বাঁচানোর জন্য তিনি পাঠিয়ে দেন। আর এর থেকে বাঁচতে হলে এই ব্ল্যাক ডেমনকে আমাদের মারতে হবে।
কিন্তু এরপরেও তালালক ভগবান শান্ত হবে না যতক্ষণ না কোনো বড় আত্মত্যাগ বা বলিদান দেওয়া হচ্ছে। পল চ্যাটোর এই পৌরাণিক কাহিনীতে মোটেও বিশ্বাস করে না, তার এই সব আজগুবি গল্প মনে হয়। এদিকে তাদের আলোচনার মাঝেই ওই শার্কটি পুনরায় রিগটিকে আক্রমণ করা শুরু করে, আর এর ফলে তাদের হাতে অনেকটাই কম সময় ছিল রিগটিকে ঠিক করার। জুনিয়র আর চ্যাটো ডাইভিং স্যুট পরে তৈরি হয়ে যায়, কারণ জলের নিচে পল নয় বরং তারা দুজন যাবে, কারণ তারা পলের থেকে রিগটিকে ভালোভাবে জানে। এখানে তারা কাজ করত। এরপর তারা দুইজনেই ওই ক্যাপসুলের মধ্যে করে জলের নিচে চলে যায়, আর উপর থেকে পল ডাইভিং ক্যাপসুলটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ক্যাপসুলটি নিচে নামার পর তারা একে একে দুইজনেই ওই অন্ধকার সমুদ্রের গভীরে ডাইভিং করে। ধীরে ধীরে তারা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যায়। চারিদিকটা ভয়ঙ্কর কালো অন্ধকারে ভরা ছিল, খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। অয়েল রিগের পাইপগুলিকে দেখতে দেখতে তারা এমন কিছু দেখে যা সত্যি অবিশ্বাস্য ছিল। সেখানে একটি টাইম বম লাগানো ছিল। অর্থাৎ গল্পের শুরুতে যে দুজনকে আমরা অয়েল রিগে বিশেষ কিছু কাজের জন্য আসতে দেখেছিলাম, সেই নাচো নামের লোকটি এখানে কোনো কিছু মেরামত করতে নয়, বরং রিগটি উড়িয়ে দিতে একটি টাইম বম লাগাতে এসেছিল। তখনই জলের নিচে জুনিয়রের এতটাই ভয় হতে শুরু করে যে তার হ্যালুসিনেশন হয়। সে তার চারিপাশে মানুষের খণ্ড খণ্ড শরীরের অংশ দেখতে পায়, কিন্তু সে তাড়াতাড়ি বুঝতে পারে এগুলো তার মনের ভুল। তবে ঠিক তখনই ওই ভয়ানক ব্ল্যাক ডেমন তার দিকে ধেয়ে আসতে দেখা যায়। ভয়ে সে তার সিলিন্ডার জলে ফেলেই দ্রুত ক্যাপসুলের ভিতরে ঢুকে পড়ে, শক্ত করে ক্যাপসুলটিকে চেপে ধরে। হাঙরটি জানতো সে ক্যাপসুলটিকে ভাঙতে পারবে না, তাই সে পুরো ক্যাপসুলটিকে টেনে নিয়ে গভীর সমুদ্রের নিচে চলে যেতে থাকে। এদিকে অয়েল রিগে পল অনেকটা চেষ্টা করার পরেও ক্যাপসুলটিকে আটকাতে পারে না। কিছুক্ষণ পর চ্যাটো কোনো মতে জলের উপর উঠে আসে এবং জুনিয়রকে জলের উপর ভাসতে দেখে তারা। পল জুনিয়রকে বাঁচানোর শেষ চেষ্টা করে, তাকে কোনো রকমে টেনে উপরে তুলতে যায়, কিন্তু উপরে তুলতেই তাদের হাত পা ঠান্ডা হয়ে আসে। শার্কটি জুনিয়রের শরীরের অর্ধেক অংশ খেয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলেছে। এই বিভৎস দৃশ্য দেখে অ্যানিস এবং অড্রি আতঙ্কে চিৎকার করে ওঠে। এই ঘটনায় অ্যানিস প্রচণ্ড ভেঙে পড়ে। তাদের ছোট্ট মেয়ে অড্রি জানালা দিয়ে এই নির্মম দৃশ্য দেখে ফেলে। সে তার ছোট ভাইকে সামলায়। তাদের মনে হচ্ছিল জুনিয়রের মতো তারাও হয়তো মারা যাবে। তখনই পল রাগের মাথায় অ্যানিসকে ধমক দিয়ে বলে, আমি তোমাকে ওই হোটেলে থাকতে বলেছিলাম, তবে তুমি কেন বাচ্চাদের নিয়ে এখানে এলে? অ্যানিস তার কথায় কান্নায় ভেঙে পড়ে এবং জানায়, ওই হোটেলে কিছু মাতাল তাদের মেয়ের সাথে অভদ্রতা করছিল, তাহলে আমি কিভাবে সেখানে থাকতে পারি? এটা শুনে পল নিজের ব্যবহারের জন্য লজ্জিত হয়ে অ্যানিসের কাছে ক্ষমা চায়। অ্যানিস কাঁদতে কাঁদতে তাকে বলে সে চায় না তার সন্তানদের কোনো ক্ষতি হোক, আর এতে যদি আমারও প্রাণ দিতে হয় আমি নিজেও প্রাণ দিয়ে দেব। পল তাকে কথা দেয় সে তার বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেবে না। কিছুক্ষণ পর তার বাচ্চারাও সেখানে চলে আসে। তাদের মেয়ে সবকিছু জানলেও ছোট্ট ছেলেকে তারা কিছুই বুঝতে দেয় না। এরপর পল বাইরে চ্যাটোর কাছে যায়। জুনিয়রের মৃত্যুতে চ্যাটো অনেকটা ভেঙে পড়েছিল। সে শুধু তার সহকর্মী ছিল না, তার ভাইয়ের মতো ছিল। জুনিয়রের বয়স যখন 20 বছর ছিল তখন সাউথের অয়েল রিগে চ্যাটোর সাথে তার পরিচয় হয় এবং গত 10 বছর ধরে সে তার সাথেই ছিল। এই কথা শুনে পলেরও খুব খারাপ লাগে, সেও দুঃখ প্রকাশ করে। ঠিক সেই সময় পলের নজরে আসে দূরে সমুদ্রে কিছু নৌকা ভাসছে। সে কিছু না ভেবেই সাহায্যের আশায় দ্রুত একটি ফ্লেয়ার গান ফায়ার করে দেয়, কিন্তু চ্যাটো তাকে থামিয়ে দিয়ে বলে আশেপাশে তো কোনো নৌকা নেই, এইসব তোমার চোখের ভুল। পলের তার কথায় বিশ্বাস হয় না, তবে পরক্ষণেই পল দেখে নৌকাগুলো গায়েব হয়ে গেছে। চ্যাটো বলে এই সব কিছুই ওই ব্ল্যাক ডেমনের মায়াজাল, এখানে চোখে দেখা সবকিছু বিশ্বাস করা যাবে না। কিন্তু পল চ্যাটোর কথা তখনও বিশ্বাস করছিল না। এই নিয়ে তাদের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। তবে ঝামেলা আরও বেড়ে যাওয়ার আগে সময় মতো অ্যানিস এসে দুজনকেই থামিয়ে দেয়। ভিতরে যাওয়ার পর ছোট্ট টমি বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমরা কি সবাই মারা যাব? চ্যাটো বলছিল তালালকের নাকি বাচ্চাদের বলিদান চায়। পল এই সব শুনে তার ছোট্ট ছেলেকে বুঝিয়ে বলে, এমন কিছুই নয় বাবা, সে শুধু তোমাকে গল্প বলছিল, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে সুরক্ষিত বেরিয়ে যাব। ছোট্ট ছেলের মুখে এই কথা শুনে পল একাই সিদ্ধান্ত নেয় সে জেনারেটরটিকে ঠিক করে ছাড়বে। চ্যাটোর সাথে ঝগড়া হওয়ার কারণে সে তার সাথে কোনো রকমই সাহায্য নিতে চাইছিল না। তবে পলের এই ব্যবহারের পরেও চ্যাটো তার সাহায্য করতে চাইছিল, কারণ সে জানতো ভুলবশত তাদের মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই, তবে এই কাজ তার একার পক্ষে সম্ভব নয়। এদিকে তার পরিবার এমন কিছু খুঁজতে শুরু করে যা এখান থেকে বেরোতে তাদেরকে সাহায্য করতে পারবে। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে অ্যানিস রিগের কিছু কাগজপত্র পায়, মানে কোম্পানির ইন্সপেকশন রিপোর্ট পেয়ে যায়, যেখানে পলের সই ছিল। আর এই পেপারে যা লেখা ছিল তা পড়ে অ্যানিসের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এই রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে এই অয়েল রিগটি কাজ করার জন্য মোটেও সুরক্ষিত নয়। তা সত্ত্বেও পল কোম্পানিকে মিথ্যে রিপোর্ট বানিয়ে দিয়েছিল যে সবকিছুই ঠিকঠাক আছে এবং কাজ চালিয়ে নেওয়া যাবে। অর্থাৎ এখানে যা কিছু ঘটছে তার ভয়াবহতা সম্পর্কে পল আগে থেকেই জানত।
অ্যানিসের সামনে পলের সত্যতা উঠে আসতে সে পুরোপুরি অবাক হয়ে যায়। পল এটা কিভাবে করতে পারল? ঠিক সেই মুহূর্তে ছোট্ট টমি সবার চোখের আড়ালে একটি খেলনার নৌকা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে ছোট ছোট কিছু পুতুলের মূর্তি রেখে জলে ভাসিয়ে তালালক দেবতার কাছে প্রার্থনা করতে শুরু করে। হঠাৎই তার একটি খেলনা জলে পড়ে যায়, আর ঠিক সেই সময় সমুদ্রের গভীরে ওই বিশাল শার্ককে দেখা যায়। সেই দানবটি আবার ফিরে এসেছে। হঠাৎই শার্কটি প্ল্যাটফর্মে জোরালো ধাক্কা দিতেই টমি ব্যালেন্স হারিয়ে মাঝ সমুদ্রে পড়ে যায়। সাহায্যের জন্য সে জোরে জোরে চিৎকার করতে থাকে, বাবা, মা, আমাকে বাঁচাও। ছোট্ট টমির আওয়াজ শুনে সবাই ছুটে আসে। অ্যানিস তাকে বাঁচাতে কিছু না ভেবেই তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয়। নিজের পরিবারকে বিপদে দেখে পলও জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে এবং হাঙরটির নজর নিজের দিকে ঘোরানোর জন্য জোরে জোরে আওয়াজ করতে থাকে। শার্কটি ওই আওয়াজ শুনে তার দিকে ঘুরে যায়, তার দিকে ছুটে আসতে থাকে। অড্রি কোনো রকমে জলে দড়ি ফেলে দুজনকেই তুলে নেয়। এদিকে পল ও শার্কের আক্রমণের আগে নিজেও জল থেকে উঠে আসে এবং সৌভাগ্যবশত তারা পুরো পরিবারই বেঁচে যায়। তবে অ্যানিস পলের উপর প্রচণ্ড রেগেছিল। সে বলে, আমি তোমার আসল সত্যটা জেনে গেছি। তুমি চাইলে এই সব কিছু আটকাতে পারতে, কিন্তু তুমি সেটা না করে মিথ্যে সেফটি রিপোর্ট বানিয়ে তাতে সই করে কোম্পানিকে দিয়েছ। আর টাকার লোভে তুমি সেই মিথ্যে রিপোর্টে সই করেছ। আজ এই কারণেই অনেক নির্দোষ মানুষের প্রাণ চলে গেছে। এমনকি তুমি দেখতে পাচ্ছ তোমার পরিবার সহ তোমার 2 জন বাচ্চাও আজ ফেসে গেছে। মানুষের ক্ষতি করলে উপরওয়ালা তার জবাব অবশ্যই দেয়, আর আজ তোমার সাথে ঠিক সেটাই হচ্ছে। তখন পল নিজের সাফাই দিয়ে বলে, সে এই সব কিছু করেছিল অনেক টাকা পাওয়ার আশায় ঠিকই, তবে তার পরিবারের জন্য, যাতে সে তার পরিবারকে একটি সুন্দর জীবন দিতে পারে। কিন্তু অ্যানিস তাকে মুখের উপর বলে দেয়, তুমি যা কিছু করেছো তা কেবল নিজের স্বার্থের জন্য, আর আসল অপরাধী ওই শার্কটি নয়, বরং নিজে তুমি, পল। এরই মাঝে সেই বিশাল শার্কটি অয়েল রিগের চারিপাশে ধীরে ধীরে চক্কর কাটছিল। মনে হচ্ছিল সে কোনো সঠিক সুযোগের অপেক্ষায় আছে এবং এখানেই জলের নিচে লাগানো সেই টাইম বোমের সময়ও আস্তে আস্তে কমে যাচ্ছিল। আর মাত্র 1 ঘন্টা সময় হাতে ছিল। তখন চ্যাটোকে আসল সত্যটা খুলে বলে সে। চাকরির প্রথম বছরেই সে ব্ল্যাক ডিমনকে দেখেছিল, তবে তখন এই রিগটি একেবারেই ঠিকঠাক ছিল। প্রথমবার তদন্ত করতে গিয়ে রিগটির সব সত্যতা তার সামনে উঠে আসে, আর এটি যে কাজ করার উপযুক্ত নয় তা নিয়েও সে একটি রিপোর্ট তৈরি করেছিল। পল জানায়, সেই রিপোর্ট নিয়ে যখন আমি কোম্পানির অফিসে যাই, তারা আমাকে সাফ জানিয়ে দেয় যে যদি আমার এই চাকরির প্রয়োজন হয় তবে অয়েল রিগের এই সব ত্রুটিগুলিকে আমাকে এড়িয়ে যেতে হবে, নইলে এই চাকরি তারা অন্য কাউকে দিয়ে দেবে। আর সেই সময় পল আর অ্যানিস নতুন একটি বাড়ি কিনেছিল, তাই সে একদমই চাইছিল না এখন তার চাকরি যাক। আর এই কারণেই অনিচ্ছা সত্ত্বেও পলকে মিথ্যা রিপোর্টে সই করতে হয়েছিল। কিন্তু পল আদেও জানতো না যে সময়ের সাথে সাথে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠবে। তবে এখন পল বুঝে গেছে, জলের নিচে সেই টাইম বোমটি কোম্পানি লাগিয়েছিল তাকে মারার জন্য। এই বিস্ফোরণে সে মারা গেলে কোম্পানিকে তাকে একটি টাকাও দিতে হতো না, এমনকি সব প্রমাণও শেষ হয়ে যেত। এই কারণেই মিথ্যা ইন্সপেকশনের অজুহাতে পরিকল্পনা করেই কোম্পানি এখানে পাঠিয়েছে। এই সব কথা শুনে চ্যাটো পলকে বলে, এখন তোমার ভেঙে পড়ার সময় নয়, বরং পরিবারকে বাঁচানোর পথ খুঁজে বার করতে হবে। আর এই কাজে চ্যাটোও তাকে সাহায্য করবে। এখান থেকে আমরা বেঁচে ফিরলেই কোম্পানির আসল সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারবো, না হলে এতগুলো মানুষের মৃত্যু সবকিছুই বৃথা যাবে। এরপর চ্যাটো রেডিওটি মেরামতের কাজে লেগে পড়ে এবং পলের পরিবার একটি ছেঁড়া ফাটা লাইফ বোটকে ঠিক করার চেষ্টা শুরু করে। এমনকি অনেকক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত তারা বোটটিকে ঠিকও করে ফেলে। তখনই পল চ্যাটোর কাছে এসে বলে সে জলের নিচে গিয়ে সেই বোমটি খুলে দূরে নিয়ে যাবে এবং যখনই শার্কটি তার পিছু নেবে, চ্যাটো যেন পলের পরিবারকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যায়। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু চ্যাটো জানতো এই মিশনে পলের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম, তবে তাদের কাছে আর কোনো পথও খোলা ছিল না। পল চ্যাটোকে এই সব কিছু তার পরিবারকে বলতে বারণ করে। সবশেষে তারা সবাই মিলে উপরওয়ালার কাছে প্রার্থনা করে যে তারা যেন সুরক্ষিত এখান থেকে বেরিয়ে যায়। পল তার সব ভুলের জন্য অ্যানিসের কাছে ক্ষমা চায়, তবে সে এটা জানায় না যে এই মিশনে তার অন্য কিছু পরিকল্পনা আছে। এরপর সে সেই টাইম বোমটি আনার জন্য জলের গভীরে চলে যায়। পলের দেওয়া কথা অনুযায়ী যখনই সে জলের নিচে যায়, চ্যাটো তখন বোটের সাহায্যে পলের পরিবারকে রিগ থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। এরপর জলের নিচে বোমটি খোলার পর পল কিছুটা তেল ছড়িয়ে দেয়, যাতে শার্ক তার দিকে আকর্ষিত হয়ে ছুটে আসে। কিছুক্ষণ পর সেই বিশাল দানবটি যখনই তার দিকে ধেয়ে আসতে দেখা যায়, পল নিজেকে বাঁচানোর জন্য অয়েল রিগের প্ল্যাটফর্মের একটি লোহার খাঁচার মধ্যে লুকিয়ে পড়ে। তবে দুর্ভাগ্যবশত ততক্ষণে পলের সিলিন্ডারের অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে রেডিওর মাধ্যমে শেষবারের মতো তার পরিবারের সাথে কথা বলে, কারণ চ্যাটো ততক্ষণে রেডিওটি ঠিক করে ফেলেছিল। টাইম বোমটি ফাটতে আর কিছুটা সময় বাকি ছিল। সে জানায়, আমার ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আজ যদি আমি সঠিকভাবে কাজ করতাম তাহলে এত মানুষের প্রাণ যেত না, আর এই ভুলের কোনো ক্ষমা নেই।
তবে এখন সেই ভুলের সংশোধন আমি করতে যাচ্ছি। এটা শুনে তার স্ত্রী বুঝতে পারে পল তাকে মিথ্যা কথা বলেছে যে সে ফিরে আসবে, কিন্তু না, সে তার প্রাণ দিয়ে ওই বিশাল শার্কটিকে মারতে চাইছে। অ্যানিস কান্নায় ভেঙে পড়ে। পল তার স্ত্রীকে জানায়, আমি মারা গেলেও আমি সবসময় তোমার সাথেই থাকব, আমার বাচ্চাদের খেয়াল রেখো। এই বলে পল সবাইকে বিদায় জানিয়ে সেই জাল থেকে বেরিয়ে আসে। আর সেই মুহূর্তে ওই দানবীয় শার্কটি পলকে গিলে নিতে যায়। সাথে সাথেই পলের কাছে থাকা বোমটিতে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের সাথে ওই বিশাল শার্কের শরীরের অনেকগুলো টুকরো হয়ে যায়। পলের সাথে সাথে সেই ব্ল্যাক ডেমনও শেষ হয়ে যায় এবং অয়েল রিগটি পুরোপুরি ধ্বংস হয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ঠিক সেই সময় সেখানে দূর থেকে একটি বোট তাদের দিকে আসতে দেখা যায়, আর সেটি ছিল অ্যাল রে। সে তার নৌকা নিয়ে তাদেরকে উদ্ধার করতে এখানে চলে আসে। চ্যাটো আগে থেকেই রেডিওর মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়েছিল। অবশেষে একজন বাবার আত্মবলিদানের বিনিময়ে তার পরিবারের সকলের প্রাণ বেঁচে যায় এবং পুরো পরিবার সকলে মিলেই সুরক্ষিত সেখান থেকে বেরিয়ে আসে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই বিশাল শার্কের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকমই আকর্ষণীয় গল্প শুনতে হলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।